5 বছরের আগেই সরকার ফেলে দিতে চায় বিরোধীরা, কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়, বললেন মির্জা ফখরুল। রাজনীতির সুযোগ পাবে না গণহত্যাকারীরা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। 5 মাসও হয়নি এই সরকারের, আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায় যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামায়াতের। কাঠামো পরিবর্তন না হলে আবারও ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা এনসিপির। যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের, দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে যেন আর কখনো স্বৈরতন্ত্র ফিরে না আসে, গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। বললেন, কোনো দলের নয়, মুক্তিযুদ্ধ ছিল জনতার। দণ্ডিত হাসিনা সংবাদ সম্মেলন আয়োজনে সংশ্লিষ্টতা নেই ভারতের, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্যকে সমর্থন করে না দিল্লি। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল। সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল 9 প্রাণ। বগুড়ায় একই এলাকায় 2 দুর্ঘটনায় নিহত 9। ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের 4 বগি উদ্ধার। বাংলাদেশের ভিসা নীতিতে আসছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো চালু হচ্ছে ই ভিসা। $50 লাখ বিনিয়োগে ভিসামুক্ত ভ্রমণ, থাকছে 30 দিনের অন অ্যারাইভাল সুবিধা। এবং টরন্টো থেকে ঢাকামুখী বিমান বাংলাদেশের ফ্লাইটে কারিগরি ত্রুটি। ইতালির রোমে গ্রাউন্ডেড উড়োজাহাজের ভেতর 7 ঘন্টা আটকা ছিলেন 259 যাত্রী। পাঁচ বছরের আগেই বিরোধীরা সরকারকে ফেলে দিতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে একটি পক্ষ, যা গণতন্ত্রের সঙ্গে যায় না। টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে তিনি এই বক্তব্য দেন। এ সময় নির্ভয়ে সত্য প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের প্ল্যাটফর্ম টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আয়োজনে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তুলে ধরা হয় সম্পাদকীয় স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা সহ 10 দফা নীতিগত প্রস্তাব। টেলিভিশন নীতি নির্ধারকরা বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অন্যের পরিপূরক। নির্ভয়ে সত্য তুলে ধরা, ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করাই টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের প্রকৃত শক্তি। কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা বাণিজ্যিক চাপের বাইরে থেকে সংবাদ মাধ্যম যেন জনস্বার্থে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই পরিবেশ রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। গণমাধ্যম হলো গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। রেললাইনের 2টি লাইন যেমন একসঙ্গে সমানতালে চললে একটি ট্রেনকে নিরাপদে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়, তেমনি গণতন্ত্র এবং গণমাধ্যমও পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার মাধ্যমে একটি রাষ্ট্রকে সুশাসন, ন্যায় বিচার, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের উপর কোনো গোয়েন্দা চাপ নেই। টেকসই ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার আন্তরিক। সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সরকারকে চোখে চোখে রাখা আর নির্ভয়ে সত্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে, সেই গণমাধ্যমের মধ্য দিয়ে আলোচনা, সমালোচনা সবকিছু হবে। এখন কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না, বায়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। বিরোধী দলের বক্তব্য কতটা গণতান্ত্রিক সে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না।
আপনি পার্লামেন্টে আসেন, জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। গ্যাসের সংকট বিএনপি সরকারের তৈরি নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপিকে সবসময় ধ্বংসস্তূপের ওপর সরকারের দায়িত্ব নিতে হয়েছে। যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষ গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। আর আইনমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। দেশের মাটিতেই তার বিচার হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, বিশেষ কোনো আদালত নয়, প্রচলিত আইনে বিচার হবে দণ্ডিত পলাতক শেখ হাসিনার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী কারাগারে যাওয়া ছাড়া অন্য কোনো সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। উনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে ঢুকবেন, আর আমি ফুলের মালা নিয়ে যে দাঁড়িয়ে থাকবো, এই আশা করাটা মনে হয় একটু বেশি হয়ে যায়। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক। এদিকে কক্সবাজারে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো সুযোগ দেবে না দেশের মানুষ। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশের রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার সহ অন্যান্য অপকর্ম ঠেকাতে সেনা ক্যাম্প বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওমর ফারুক, সময় সংবাদ। সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না হলে ফ্যাসিস্ট সরকারের মতো বিএনপি সরকারও ব্যর্থ হবে। শুক্রবার রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থানের ওপর স্থিরচিত্র প্রদর্শনীতে যোগ দেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা না করলে ফ্যাসিস্ট সরকারের মতো ব্যর্থ হবে বর্তমান সরকারও। শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে ক্যাম্পাসগুলোকে ফ্যাসিস্ট সরকারের মতো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। যদি কাঠামোগত সংস্কার না করা হয় এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাট সার্কিট হাউসে মতবিনিময়ে তিনি বলেন, জনগণ চায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সরকারি দলের। দায়িত্বশীল ভূমিকা তাদেরকেই সবচেয়ে বেশি পালন করতে হবে। এই দিক থেকেই সর্বকালে সর্বযুগের সব সময় ভায়োলেশন হয়। তার উপরে যে রায় হয়েছে, আরো যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে, সেগুলা তাকে ফেস করতে দেওয়া উচিত। জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ এখনই রাজনীতিতে আসুক, এটা জনগণ চায় না। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দণ্ডিত হাসিনা সংবাদ সম্মেলন আয়োজনে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত সরকার। फिर से मैं दोहराना चाहता हूं
कि भारत सरकार का इस प्रेस वार्ता में कोई भूमिका नहीं थी। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। साथ ही साथ मैं आपको ये भी बताना चाहता हूँ कि सरकार उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है, खासकर वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई है। রাত 11টার সময়ে আরও থাকছে। উদ্বোধনের পর প্রথম ছুটির দিনে জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়। আন্দোলনের স্মারক আর স্মৃতিচিহ্নে কৌতূহলী দৃষ্টি, অব্যবস্থাপনার অভিযোগ। ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল। বেপরোয়া গতিতে ওভারটেকিং এর সময় সিলেটে 2 বাসের সংঘর্ষে ঝরল শিশুসহ 9 প্রাণ, আহত 14 জন হাসপাতালে। বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়া বাসের চাপায় মারা গেছেন 7 জন, আহত 14 জনের অবস্থাও শঙ্কাজনক। পরে একই স্থানে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। এছাড়াও বাগেরহাটেও সড়কে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 7:05 ঢাকা সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণহীন গতিতে ওভারটেক করতে গিয়ে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ। সিলেট থেকে ঢাকা আসছিল ইউনিক পরিবহনের বাস, অন্যদিকে সিলেট যাচ্ছিল বেঙ্গল স্লিপার কোচ। উসমানীনগরের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহনের বাসটি সামনে থাকা পিকআপ ভ্যান ওভারটেক করতে গিয়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের 7 যাত্রী মারা যান। আহত 16 জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শিশুসহ আরও 2 জন মারা যায়। দরজা আমি বাঙ্গা যারা সুস্থ আছে তারা তরাতরি বাগরছে, তারপর এর ভিতরে ফায়ার সার্ভিসে ফোন দিছে, পর তারা আইছে, আর পর যারা অবস্থা খুবই খারাপ তারা তাড়াতাড়ি বাগরছে। এটা তো 120 টানো, আর ইউনিক হইল আপনার 40-50 হইব। আপনার ইউনিকে তোমার বেঙ্গল গাড়ির ড্রাইভারে অরণ নেন না, এরপর 2টা বইছে। 14 জনের চিকিৎসা চলতেছে, এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। এদিকে ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে বগুড়ার এরুলিয়া বাজারে শাহ ফতে আলী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে কাজের সন্ধানে থাকা 25 থেকে 30 জন শ্রমিককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহত 18 জনকে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও 4 জন মারা যান। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। হঠাৎ করে গাড়িটা তার নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ওই পোলের সাথে সঙ্গে প্রথমে ধাক্কা লাগে। খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। কাঁচা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। তারা যদি আমাদের লিখিত অভিযোগ দেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আইন অনুযায়ী যেটা আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। দুর্ঘটনার পরপরই স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে এরুলিয়া বাজারে স্পিড ব্রেকারের কাজ শুরু হওয়ায় 4.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। নিহত 7 জনকে 25,000 টাকা করে এবং আহতদের 15,000 টাকার অনুদান দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। এদিকে বিকেলে একই স্থানে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা নিহত দম্পতির নাতি। তারিফ রহমান, সময় সংবাদ। ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে 7 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, একই স্পটে বারবার দুর্ঘটনা হলেও কার্যত কোনো ব্যবস্থা নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা ময়মনসিংহ রেলপথে আবারও লাইনচ্যুত ট্রেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কাটসহ 4টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় রুটটিতে ট্রেন চলাচল। শুক্রবার সকাল 9:15টার দিকে শিবগঞ্জ রেল ক্রসিং পার হয়ে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়। এতে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেলেও বিপাকে পড়েন শত শত যাত্রী। একই স্পটে বারবার এমন দুর্ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বিকট শব্দ হয়েছে, পরে মানুষ যাত্রীরা কি বিভিন্ন সৃষ্টি হয়ে গেছে, ফালাফালি করে আছে। পরে বিশা থেকে নামে আসে কি ইঞ্জিল বাদে 4টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। পাথর না থাকার কারণে এই লাইনচ্যুত হয়। আর তারা দেখি প্রতিদিনই কাজ করে, কিন্তু লাইনের যে পিনগুলান আছে সেই পিনগুলান সঠিকভাবে না থাকার কারণে এই লাইনগুলান এই লাইনচ্যুত হয়। যাতায়াত করা অনেক কঠিন, মানে কিছুদিন পর পর এই রুটে অনেক দুর্ঘটনা ঘটে রেল লাইনে। এই জায়গায় 3বার হয়েছে। আমরা তো আর্জেন্ট জরুরি কাজে তো দেশে যাইতেছি। এই একটা জায়গায় বারবার এই দুর্ঘটনা ঘটতেছে, একটা জায়গায়
এইটুক সরকার নজর দিয়ে দেখতেছে না। দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত 4টি বগি বাদ দিয়ে বাকি 7টি বগি দিয়ে যাত্রীদের ময়মনসিংহে পাঠানো হয়। এছাড়া ঢাকা ময়মনসিংহ রুটের অন্য ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প পথে চলাচল শুরু করে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে লাইনচ্যুতির কারণ খুঁজতে কাজ করছে তদন্ত কমিটি। রেলটা কিভাবে ভাঙছে এটা পরবর্তীতে এটা কি পড়ে যাওয়ার পরে ভেঙেছে না আগে ভাঙছিল বা কি সমস্যা এটা দেখতে হবে। ঘটনার 4 ঘন্টা পর বগি উদ্ধারে ময়মনসিংহ ও ঢাকা থেকে আলাদা উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। এরপর 2 ঘন্টা উদ্ধার কাজ শেষে 6 ঘন্টা পর উদ্ধার করা হয় লাইনচ্যুত 4 বগি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলাদেশের ভিসা নীতিতে আসছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো চালু হচ্ছে ই ভিসা। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য থাকছে 30 দিনের অন অ্যারাইভাল ভিসার সুবিধা। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নতুন ভিসা নীতির আওতায় চালু হচ্ছে ই ভিসা। এছাড়াও 50 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীরা পাবেন ভিসাহীন ভ্রমণের সুবিধাও। একই সঙ্গে তাদের জন্য 30 দিনের অন অ্যারাইভাল ভিসার সুবিধা থাকছে বলেও এ সময় জানানো হয়। ঢাকার উদ্দেশ্যে টরন্টো ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইট কারিগরি ত্রুটির কবলে ইতালির রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পরবর্তীতে এই ফ্লাইটটির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমান জানিয়েছে, ফিরতি ফ্লাইটটি টরন্টো থেকে শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এরপর স্থানীয় সময় সন্ধ্যা 7টায় বিমানটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জ্বালানি ও ক্যাটারিং খাবার সংগ্রহের জন্য যাত্রা বিরতি করে। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে পুনরায় উড্ডয়নের কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে বিমানটি ছাড়তে পারেনি। প্রাথমিক পরীক্ষার পর যান্ত্রিক সমস্যা দেখা দেয় ফ্লাইটটির যাত্রা বাতিল করে গ্রাউন্ডেড করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন 3 শিশু নিয়ে 253 জন যাত্রী। ফ্লাইটটিতে ককপিট ও কেবিন ক্রু ছিলেন 12 জন। তাদের জন্য বিকল্প ফ্লাইট, আবাসন ও খাবারের ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাজ করছে বলে জানিয়েছে ওই সংস্থাটি। এই ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রা বিরতি করে জ্বালানি ও ক্যাটারিং সংগ্রহ করার কথা ছিল। দেশে যেন আর স্বৈরতন্ত্র না ফেরে সে বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। বলেছেন, কোনো রাজনৈতিক দলের নয়, মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন অনুষ্ঠান উপলক্ষে কুর্মিটোলা গলফ ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও 3 বাহিনীর প্রধান সহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেন হাফিজউদ্দিন আহমদ। অসামান্য অবদানের জন্য শ্রদ্ধা জানান বীরদের প্রতি। এ সময় তিনি বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেই সময় বিদ্রোহ না করলে দেশ আজও স্বাধীন হতো না। দেশ সপ্তাহে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 250 সৈনিক নিয়ে, 250 না 240 এরকম হবে। তার মধ্যে 40 জন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পুরানা, বাকি 200 জনই সদ্য রিক্রুট করা ছাত্র, যাদেরকে আমি যশোর পশ্চিম অঞ্চল থেকে ভর্তি করেছিলাম। কোনো রাজনৈতিক দলের নয়, মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এমনটা জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, সে সময় রাজনৈতিক সমঝোতা হলে দেশ স্বাধীন হতো না, পাকিস্তানের অংশই থাকতো। যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে। দেশে যেন আর কোনো স্বৈরশাসক চেপে না বসে, গণতন্ত্র যেন ব্যাহত না হয়, সবার প্রতি সেই আহ্বানও জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে। যদি রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে 71-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না। দেশ নিয়ে মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। সঙ্গী থাকুন। নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপের পথসভায় আটক যুবকের কাছে পাওয়া পিস্তলটি খেলনা পিস্তল বলে জানিয়েছে পুলিশ।
সন্ধ্যায় নাটোর সদর থানায় অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। পুলিশ জানিয়েছে, বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা ছিল উত্তরা গণভবন এলাকায়। এই সময় সভাস্থলে থাকা এক যুবকের কাছে পিস্তল পাওয়ায় তাকে আটক করে পুলিশ। তবে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এটি প্রকৃত পিস্তল নয়, বরং খেলনা পিস্তল ছিল। এটি আসলে খেলনা পিস্তল এবং যে গুলিগুলো দেখছেন এগুলো প্লাস্টিক জাতীয় গুলি। তারপরও সেই যুবক সেখানে এই খেলনা পিস্তল হলো সেটি কেন নিয়ে গিয়েছিল এই বিষয়টি আমরা আরো গভীরভাবে যাচাই বাছাই করছি। একদল মানুষ জুলাই আন্দোলনের কৃতিত্ব নিতে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী। তিনি বলেছেন, কোনো ব্যক্তি নয়, এই কৃতিত্বের প্রকৃত মালিক জনসাধারণ। সন্ধ্যায় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনায় এসব কথা বলেছেন জহির উদ্দিন স্বপন। জুলাই শহীদদের অর্জন সমুন্নত রাখতে রাজনীতিতে বালখিল্যতা পরিহারের পরামর্শ দেন তথ্যমন্ত্রী। বলেন, কৃতিত্ব ভাগাভাগি করে বিতর্ক না করে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিতে সব শক্তিকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। একদল লোক এটার কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। এটার কৃতিত্ব কার এবং এর মধ্যে দিয়ে কে কত বেশি তারকায় পরিণত হয়েছেন এবং কে কত বেশি তারকা খ্যাতিকে আরও বর্ধিত করবেন। ডিজিটাল প্ল্যাটফর্মের এই তারকা খ্যাতির বর্ধিত গতির কারণে একটা মোহগ্রস্ততা কিন্তু লক্ষ্য করছি। আমাদেরকে যে কঠিন দায়িত্ব শহীদরা দিয়ে গিয়েছেন, ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে দিয়ে গিয়েছেন, সেই রোডম্যাপ অনুযায়ী যদি আমাদেরকে চলতে হয় তাহলে এত বালখিল্যতা নিয়ে কিন্তু চলা যাবে না। রাত 11টার সময় আরও থাকছে। দাদা দাদিকে হত্যার পর স্কুলে এলো পাতাড়ি গুলি। থাইল্যান্ডের ব্যাংককে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক শিক্ষার্থী সহ নিহত 8। অস্ত্রধারী ছাত্রের মরদেহ উদ্ধার। যে ভবন থেকে ছাত্র জনতার বুকে গুলি চালানোর নির্দেশ দেয়া হতো, সেই গণভবনই এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ইতিহাসের এই সংগ্রহশালা দেখতে ছুটির দিনে ভিড় করেন হাজারো দর্শনার্থী। তবে অধিকাংশ দর্শনার্থীর অভিযোগ জাদুঘরের ব্যবস্থাপনা নিয়ে। স্বৈরাচারী শাসনের পতনের পর যে গণভবন পরিণত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও সংগ্রামের জীবন্ত প্রতীক হিসেবে, ছুটির দিনে ইতিহাসকে ছুঁয়ে দেখতে সেখানে এসেছেন হাজারো মানুষ। শুক্রবার বেলা 2টার পর দরজা খোলার কথা থাকলেও কয়েক ঘন্টা আগে থেকেই জাদুঘরের সামনে ভিড় করেন হাজারো দর্শনার্থী। তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দরজার সামনেই অপেক্ষা করেন তারা। আমরাও দাঁড়িয়ে আছি 1.5 ঘন্টা ধরে। মানে সময়টা যদি আগে জানিয়ে দেওয়া হতো তাহলে আমার তো খুবই ভালো হতো। বিগত যে প্রধানমন্ত্রী কিভাবে এখানে বসে স্বৈরাচার শাসন করতেন সেটা দেখার জন্য সবার আগে এসে দাঁড়িয়ে এসেছি। আমার মতো আরও অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে। এটা যারা জুলাইকে ধারণ করে তারাই মূলত এখানে আসছে। তো এখানে এসে যে একটা ভোগান্তি আপনি দেখতে পাচ্ছেন, এখানে হাজার হাজার মানুষ, তারা কিন্তু এই ভোগান্তিটা কার জন্য হচ্ছে? এটা ম্যানেজমেন্ট আসলে অত্যন্ত বাজে কাজ করছে। 2টার স্লটটা তার 3টা থেকে করেছে, এটা তো অন্তত আগাম জানানো উচিত ছিল। এই যে এতক্ষণ ধরে বসে আছি 3 ঘন্টা যাবত, কিন্তু আসলে ঢুকতে পারছি না। ইতিহাস আর সংগ্রামের মেলবন্ধনে তৈরি জুলাই স্মৃতি জাদুঘরে ঢুকতেই নজরে পড়ে গ্রাফিতি, প্রতীকী গণকবর সহ জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, যা স্মরণ করিয়ে দেয় 24-এর অভ্যুত্থানের দগদগি ইতিহাসের কথা। এই প্রজন্মের যে অবদান বাংলাদেশের প্রতি, সেটা যেন ওরাও মাথার মধ্যে নিতে পারে। বিগত সরকারের আমলে যত অনিয়ম সেটা এইভাবে রাখা হয়েছে, এটা ভালো। আমার বাচ্চাদেরও দেখাইছি, দেখো এইভাবে হাসিনা নামে একজন সরকার ছিল দেশে। লোভ শিহরিত হওয়ার মতো ঘটনা, আমি তো কিছু কিছু ঘটনা দেখে একেবারে কেঁদেই ফেলেছি। ভবিষ্যৎ প্রজন্মকে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা জানাতেই অনেকে এসেছেন পরিবারের ছোট্ট সদস্যকে সঙ্গে নিয়ে। তাদের দাবি, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচারের। ভয়াবহতা নির্মমতা চালিয়েছে,
এর বিচার যদি আমরা জাতি হিসেবে করতে না পারি তাহলে আমরা পাপী হয়ে যাব। আসলে এগুলো জাদুঘরের মাধ্যমে সবাই দেখতে পারে, জানতে পারে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো থাকবে, যেন ফেসিস্ট আর হতে পারে না। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। একসময়ের দেয়াল ঘেরা ক্ষমতার কেন্দ্রবিন্দু আজ জনতার পদচারণায় মুখরিত। দেয়ালে লেখা স্লোগান আর বিভিন্ন নিদর্শন জানান দিচ্ছে ২৪শে জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নিঝরা ইতিহাস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। মন্দাভাব চলছে মার্কিন পোশাকের বাজারে। বাংলাদেশ ধাক্কা খেল, শক্ত অবস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। পতনে চীনের হারানোর বাজার দখলে গিয়েছে ভারত আর ক্যাম্বোডিয়া। এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর অটেক্সা। মন্দাভাব মার্কিন পোশাকের বাজারে। চলতি বছরের প্রথম ৬ মাসে বিশ্ববাজার থেকে ৩,৫০৮ কোটি ৭২ লাখ ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৮.০৪% কম। গেল জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে ৫৫৭ কোটি ২ লাখ ডলারের চীনা পোশাক আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এক বছর আগের তুলনায় যা ৩৭.৬৯% কম। ধাক্কা খেয়েছে বাংলাদেশও। গেল জুন পর্যন্ত ৬ মাসে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের রপ্তানি কমেছে ৫.৬%। ৪২৫ কোটি ২৪ লাখ মার্কিন ডলার থেকে নেমেছে ৪০০ কোটি ৭৮ লাখ ডলারে। বৈশ্বিক বাজারেও কিন্তু অর্ডার কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নও প্রায় ১৯ থেকে ২০% অর্ডার কমেছে। এই মন্দার মধ্যেও নিজেদের শীর্ষ অবস্থান আরও মজবুত করেছে ভিয়েতনাম। গেল জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে দেশটি ৭৭৬ কোটি ৯৫ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে মার্কিন বাজারে। বছর ব্যবধানে বেড়েছে ১.০৮%। গ্যাসের সংকট কিভাবে সহজ সমাধানে এনে এটাকে ত্বরান্বিত করা যায়, পোর্টের সমস্যার সমাধান কিভাবে করা যায়, ব্যাংকের ইন্টারেস্ট রেটটা যেখানে সারা পৃথিবীতে রেট কম, সেই জায়গায় আমরা ১৪ থেকে ১৫% দিয়ে ব্যবসা করা, ইট ইজ ভেরি টাফ। বড় পতনে বছর ব্যবধানে ২৫.২৭% কমে দেশটিতে ভারতের পোশাক রপ্তানি নেমেছে ২১২ কোটি ২০ লাখ ডলারে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশি উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীরা যেন দেশেই ফিরে আসে এমন পরিবেশ তৈরির চেষ্টা করছে সরকার। হোটেল সোনারগাঁওয়ে ফ্যাট ক্যাপ আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মাননীয় প্রধানমন্ত্রী উনি বদ্ধপরিকর। আমাদের একটা জনগোষ্ঠী আছে, ইয়াং পপুলেশন আছে, তাদের জন্য ১-১.৫ বছরের মধ্যে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান ব্যবস্থা করতে, এবং সেই কর্মসংস্থান দেশে এবং বিদেশে দুই জায়গাতেই। দেখছেন রাত 11টার সময় সঙ্গী থাকুন। রাজশাহীর মিরপুর 11তে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন বিএনপির কর্মী মোহাম্মদ আলমগীর হোসেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানিয়েছেন একটি প্রাইভেট কারে এসে কয়েকজন দুর্বৃত্ত চায়ের দোকানে বসে থাকা আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আলমগীরের মাথা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে দাবি করেন তারা। এছাড়াও এই ঘটনায় আহত নারী জ্যোৎস্নাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের লোকরাই হবে, এরাই তো হবে, তাছাড়া তো ওনার কোনো বিএনপি শত্রুতার কেউ নেই আছে বলেন। সেটা করার পরে দেখলাম যে না, হ্যাঁ 3টা গুলি হয়েছে, মেরুদণ্ডের হাড্ডির ভিতরে গুলি ঢুকছে একটা মাথায়। দেখছেন রাত 11টার সময় সঙ্গী থাকুন। মাদক চোরাচালানে এবার বিশেষ একটি জ্যাকেট ব্যবহার করছে কারবারিরা। এক একটি জ্যাকেটে 18টি চেম্বার করে সেগুলোতে মাদক ভরে পরিবহন করছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায়। সম্প্রতি বিশেষ এই জ্যাকেটে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দেখব মাসুদুর রহমানের রিপোর্ট। যাত্রীবাহী বাসে মাদকের বড় চালান আসছে এমন গোপন তথ্যে রাজধানীর মহাখালীতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির গোয়েন্দা দল। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ন্যাশনাল ট্রাভেলস নামের একটি বাস থামিয়ে চলে তল্লাশি। কোথা থেকে আসতেছেন?
সন্দেহজনক এক নারী সহ 3 জনকে আটক করা হয়। 2 পুরুষের ব্যাগ তল্লাশি করে মেলে ফেন্সিডিল, নারীর কাছ থেকে উদ্ধার হয় বিশেষ একটি জ্যাকেট, সেটিতেও মেলে মাদক। 3 জনকে জিজ্ঞাসাবাদে জানা যায় এদের আরেক সদস্য আসছে আরেকটি বাসে। এবার দেশ ট্রাভেলস নামের আরেকটি বাস থামিয়ে চক্রের আরেক নারী সদস্যকে আটক করেন। তার কাছ থেকেও মেলে একই জ্যাকেট, সেটি থেকে উদ্ধার হয় ফেন্সিডিল। আমার শরীরে যে জ্যাকেটটি দেখা যাচ্ছে এটি মোটেও সাধারণ কোনো জ্যাকেট নয়। মাদক কারবারিরা খালি গায়ে এই জ্যাকেট পরিধান করে ওপরে পোশাক পরে ভেতরে সুকৌশলে মাদক পরিবহন করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল যখন এই জ্যাকেটটি উদ্ধার করে তারা অবাক হয়েছিল, কেননা এর ভেতরে সুকৌশলে এভাবেই থরে থরে সাজানো ছিল ফেন্সিডিল। ডিএনসি জানায় গ্রেফতার নাসিরুল এই চক্রের প্রধান, ফাহিম, জুলেখা, নাসরিন তার সহযোগী। তারা 3 থেকে 4 বছর ধরে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বিশেষ জ্যাকেটের সাহায্যে মাদক পরিবহন করে আসছিল। বিশেষ প্রকারের জ্যাকেট প্রস্তুত করে দেয় তারা, এবং ওই জ্যাকেটে 18 থেকে 20টি চেম্বার থাকে। প্রত্যেক চেম্বারে তারা 3 থেকে 4টি ফেন্সিডিল এরকম তারা কনসিল করতে পারে। তারা অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আপনার বাসে আসে। এটা আসলে কোনোভাবে বোঝার যায় না আসলে যে তারা এখানে মাদক পরিবহন করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা মোবাইল ফোন বন্ধ করে তারা এই মাদকগুলো পরিবহন করে। চক্রটি মূলত 3টি ভাগে বিভক্ত। একটি দল ভারত থেকে ফেন্সিডিল এনে চাঁপাইনবাবগঞ্জে মজুত করে। আরেক দল প্রতি পিস 1.5 থেকে 2,000 টাকায় সেটি কিনে দূরপাল্লার বাসে স্বামী স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে বিশেষ জ্যাকেটে করে ঢাকায় এনে অন্য একটি দলের কাছে 3 থেকে 3,500 টাকায় বিক্রি করে। ঢাকার সেই চক্র খুচরায় বিভিন্ন দামে রাজধানীতে বিক্রি করে। 3টা নেটওয়ার্ক আছে এখানে। একটা চক্র তাদের যে ভারতীয় যে সীমান্ত আছে, সীমান্ত থেকে তারা বাংলাদেশি ফেন্সিডিল তারা এখানে পাচার করে। ঢাকায় যে ব্যবসায়ী যারা আছে তাদের সাথে তারা যোগসাযোগ করে তারা এই নেটওয়ার্কটি আসলে এস্টাবলিশ করেছিল। চক্রের ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের সদস্যদের ধরতে অভিযানে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গী থাকুন। দেখছেন রাত 11টার সময়। থাইল্যান্ডের ব্যাংকক স্কুলে বন্দুক হামলায় প্রাণ গেল 6 শিক্ষক শিক্ষার্থীর, আহত আরও 15 জন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকেও হত্যা করে বন্দুকধারী। শুক্রবার সকাল সকাল রক্তাক্ত হলো থাইল্যান্ডের একটি স্কুল। ব্যাংককের একটি মাধ্যমিক বিদ্যালয়ে এলোপাতারি গুলিতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর মৃত্যু হয়, যা সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। শ্রেণীকক্ষের ভেতর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় গুলির শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা টেবিলের নিচে আশ্রয় নিচ্ছে। ব্যাংকক পুলিশ জানায় স্কুলের ভেতরে মেঝেতে একটি বন্দুক এবং একাধিক রাউন্ড গুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভয়ঙ্কর সেই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন ছাত্ররা। আমরা 5 নম্বর বিল্ডিং এ কিছু শব্দ শুনলাম এবং এরপর কি হলো সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। প্রথমে আমি ভেবেছিলাম সেগুলো বাজি ফোটানোর শব্দ অথবা কেউ জোরে কিছুতে আঘাত করছে, কিন্তু তারপর আমরা বুঝতে পারলাম আসল ঘটনা। একজন উদ্ধারকর্মী সন্দেহভাজন হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাওয়ার বর্ণনা দেন। সন্দেহভাজন ছাত্রটি গুলি চালানোর পর অন্য ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে লুকায়। পরে পুলিশ সেখানে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। এ সময় অস্ত্রধারীকে দেখে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। ঘটনার পর স্কুল প্রাঙ্গণ থেকে কর্মী ও শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এদিকে থাইল্যান্ডের জনস্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন স্কুলে হামলার আগে নিজের দাদা দাদিকে হত্যা করে সন্দেহভাজন বন্দুকধারী। পুলিশ বলছে হামলায় ব্যবহার করা বন্দুকটি তার দাদার। শাফিনা সুলতানা, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।